ওয়েটার কফি এনে দিল। কফি খেতে খেতে ঘটনাটা ঠান্ডা মাথায় বোঝবার চেষ্টা করছিলুম। এমন সময় দেখি লাউঞ্জের অন্য প্রান্তে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। পরনে জিন্স এবং টি শার্ট, মুখে গোঁফ, বেশ বলিষ্ঠ গড়ন, গায়ের রং শ্যামবর্ণ হয়েও নয়। ভদ্রলোকের মুখে যেন একটা বিরক্তির ছাপ এবং চোখ দুটো কুতকুতে। এরকম চেহারার মানুষ দেখলে অস্বস্তি জাগে। ভদ্রলোক সম্ভবত প্যালেস হোটেলের লাউঞ্জে এসে কারোর জন্য অপেক্ষা করছিলেন। তাকে না পেয়ে হয়তো বিরক্ত এবং অধৈর্য হয়ে উঠেছেন। আমার চোখে চোখ পড়লে তিনি এগিয়ে এলেন। তারপর বাংলায় বলে উঠলেন, আপনি কি বাঙালি? বললুম, হ্যাঁ। ভদ্রলোক অমায়িক হেসে আমার মুখোমুখি বসে পড়লেন। বললেন, মশাই, বাঙালির চেহারা দেখলেই চেনা যায়। আমার ঠাকুরদা ওকালতি করতে আজমগড়ে এসেছিলেন, তারপর আর দেশে ফেরেননি। বাবাও ওকালতি করতেন, আমি কিন্তু ব্যবসা করি। আমার নাম অশোক রায়। আপনার পরিচয় পেলে খুশি হব। অশোকবাবুকে প্রথমে দেখে যা ভেবেছিলুম, তার অমায়িক হাবভাব এবং কথাবার্তা শুনে সেই ধারণাটা কেটে গেল। আমার পরিচয় পেয়ে তিনি খুবই উৎসাহিত হয়ে উঠলেন। বললেন, কেল্লাবাড়ির ধ্বংসস্তূপের মধ্যে কোথায় কি ছিল তা আমার নখদর্পণে। আমার ছেলেবেলায় সব কিছু এখনো ধ্বংস হয়ে যায়নি। ওয়েটারকে আবার ডেকে ওর জন্য কফি আনতে বললুম। তারপর অশোকবাবু আজমগড়ের পুরনো ঐতিহাসিক কাহিনী বলতে লাগলেন। ম্যানেজারের কাছে সব গল্প শুনেছি। ওয়েটার কফি দিয়ে গেছিল। কফি খেতে খেতে অশোকবাবু বললেন, আজ বিকেলে কলকাতা থেকে আমার এক ব্যবসায়ী বন্ধু আসার কথা। তার জন্য এতক্ষণ অপেক্ষা করে অস্থির। 6টা বেজে এলো, সে এলো না। কাজেই ধরে নিচ্ছি সে আর আসবে না। তা না আসুক, আপনার সঙ্গে আলাপ হয়ে কী যে আনন্দ পেলুম বোঝাতে পারবো না। তা আপনি হোটেলে থাকবেন কেন? খামোকা এক গাদা টাকা খরচ। বরং আমার অতিথি হন। আপনাকে দেখলে আমার স্ত্রী ছেলেমেয়েরাও খুব খুশি হবে। এত অন্তরঙ্গতার পর বিকেলে কেল্লাবাড়ির ভেতরে সংকীর্ণ লাল রাস্তায় যে অবিশ্বাস্য ঘটনা ঘটতে দেখেছি তা অশোকবাবুকে না বলে থাকতে পারলুম না। অশোকবাবু ঘটনাটা শুনে হেসে উড়িয়ে দিলেন। বললেন, আপনি ঐতিহাসিক পণ্ডিত, ইতিহাসের ভেতর ডুবে থাকেন। বাস্তব জগতে ভুলভাল দেখা আপনার পক্ষেই স্বাভাবিক। দেখুন মশাই, আমি কত রাত দুপুরে ওই এলাকা দিয়ে ঘুরে বেরিয়েছি, কখনো কিচ্ছু দেখিনি। হ্যাঁ, ওখানে একটা পাগলা ফকির থাকে। আমাকে দেখলেই সে লেজ তুলে পালিয়ে যায়। তাকে নিশ্চয়ই দেখতে পেয়েছেন আপনিও? বললুম, হ্যাঁ, দুপুরে ফকিরকে গঙ্গায় স্নান করতে দেখেছি। আমাকে সে ভয় দেখাচ্ছিল। অশোকবাবু হেসে উঠলেন। বললেন, পরশু দোল পূর্ণিমা গেছে, আজ কিছুক্ষণ পরেই চাঁদ উঠবে। কোনো ভয়ের কারণ নেই। আমার সঙ্গে কেল্লাবাড়িতে চলুন, দেখবেন কোনো অলৌকিক ব্যাপার ঘটছে না। আর পাগলা ফকিরের ডেরাতেও আপনাকে নিয়ে যাব, দেখবেন আমাকে দেখে বেটার ছেলে কি করে। এতক্ষণে সাহেব মেমদের দলটিও এসে পড়ল। অন্যান্য ব্রোডাররাও ততক্ষণে এসে গেছে। কেউ লাউঞ্জে, কেউ ডাইনিং হলে ঢুকে চা কফি খাচ্ছে। অশোকবাবু বললেন, চলুন, জ্যোৎস্না রাতে আজমগড়ের গঙ্গার ধারে বসে গল্প করা যাবে। তারপর সেই লাল রাস্তায় যাব। আমার কাছে টর্চ আছে। আপনাকে আমি রেশমা বেগমের কবরও দেখিয়ে দেব। উঠে পড়ুন। একটু অনিচ্ছা করে অশোকবাবুর সঙ্গে বেরিয়ে গেলুম। তারপর মনে হলো ইনি বাঙালি এবং এখানেই বড় হয়েছেন। তাছাড়া তার বলিষ্ঠ গড়ন দেখেও শেষ পর্যন্ত ভয়টুকু ঘুচে গেল। কেল্লাবাড়ি এলাকায় ঢুকে গঙ্গার ধারে একটা পাথরের উপর পাশাপাশি দুজনে বসলুম। অশোকবাবু কলকাতার সাম্প্রতিক খবরাখবর জেনে নিচ্ছিলেন। বহু বছর তার কলকাতা যাওয়া হয়নি। কিছুক্ষণ পরেই চাঁদ উঠল। জ্যোৎস্নায় গাছপালা, ঝোপঝাড়
আর ধ্বংসস্তূপ রহস্যময় মনে হচ্ছিল। অশোকবাবু বললেন, আপনি যে লাল রাস্তাটা দেখেছিলেন, ওর পাশেই নাকি ইংরেজরা বিদ্রোহীদের ফাঁসি দিয়েছিল। তবে আপনি যে অশরীরীর জুতোর ছাপ দেখার কথা বললেন, ওটা আপনার চোখের ভুল। ওই রাস্তা দিয়ে পাগলা ফকির যাতায়াত করে। আপনাকে আড়াল থেকে ভয় দেখাবার জন্য ব্যাটা নিশ্চয়ই কোনো কারচুপি করেছিল। এও হতে পারে পুরো ধুলোর তলায় লম্বা কোনো জিনিস লুকিয়ে রেখেছিল। তার উপর আপনি পা ফেললেই সামনের দিকটা উঁচু হয়ে ধুলো ঠেলে তুলবে। স্রেফ ম্যাজিক। চলুন পরীক্ষা করে দেখা যাক। অশোকবাবু আমার হাত ধরে ওঠালেন। একটু দ্বিধার সঙ্গে বললুম, কিন্তু আমি সত্যিই জুতোর ছাপ দেখেছিলুম। আরে মশাই, আমি তো আপনার সঙ্গেই আছি, আসুন না, বলে অশোকবাবু হাঁটতে শুরু করলেন। আমার কাঁধে তার হাত চেপে বসল। চমৎকার জ্যোৎস্নার জন্য ধ্বংসস্তূপের ছায়ার ভেতর দিয়ে আমাকে তিনি নিয়ে চললেন। একটু পরে দেখলুম সেই আরবি লিপি খোদাই করা কালো পাথরটার কাছেই এসে গেছি। অশোকবাবু টর্চের আলো ফেলে বললেন, চলে আসুন, দেখা যাক কি হয়। সংকীর্ণ চড়াই রাস্তায় কিছুটা টর্চের আলো ফেলে অশোকবাবু বললেন, কই, কোনো ভুতুড়ে জুতোর ছাপ তো দেখতে পাচ্ছি না। আপনি পাচ্ছেন? বললুম, এখন তো পাচ্ছি না। কিন্তু আমার কথা থেমে গেল। তারপর যা ঘটল তা কল্পনাও করিনি। হঠাৎ টর্চ নিভিয়ে অশোকবাবু আমার কানের নিচে শক্ত ঠান্ডা কি একটা জিনিস যেন ঠেকিয়ে চাপা গর্জন করে বলে উঠলেন, টু শব্দটি নয়, ট্রিগারে আঙুল আছে, একটু চাপ দিলেই তোমার মুন্ড উড়ে যাবে। আগে ক্যামেরাটা দাও, হ্যাঁ, তারপর রিস্ট ওয়াচ আর মানি ব্যাগটা বের করো। মুহূর্তে আমি টের পেয়ে গেছি এক ভদ্রবেশী গুন্ডার পাল্লায় পড়েছি। হোটেলের ম্যানেজার মিস্টার ঠাকুর আমাকে সাবধান করে দিয়েছিলেন। কেন তা এতক্ষণে মর্ম বুঝতে পারলাম। সেই ফকিরও হয়তো আমাকে সাবধান করে দিতে চেয়েছিলেন, কিন্তু এখন আর কোনো উপায় নেই। ক্যামেরাটা গলায় থেকেই ঝুলছিল। সেটা হাতে ধরে কাঁপতে কাঁপতে বললুম, দয়া করে এটা নেবেন না। মানিব্যাগে 1000 খানেক টাকা আছে, তা নিন, ঘড়িটাও নিন, কিন্তু ক্যামেরায় লোড করা ফিল্মে অনেক ছবি আছে। দয়া করে অন্তত ফিল্মের রোলটা বের করে নিতে দিন আগে। অশোকবাবুরূপী দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্রের নল আমার কানের নিচে আরও চেপে হিস করে বলে উঠল, চুপ, শিগগির। আর একটা কথা বললে তোমার লাশ পড়বে, আর সেই লাশের কথা কেউ জানতে পারবে না, কারণ তোমার লাশ আমি চোরাবালিতে ফেলে দিয়ে আসব। এই চোরাবালিতে তোমার মতো কত লাশ ফেলে দিয়ে এসেছি, সব তলিয়ে গেছে। বলেই সে ধমক দিয়ে উঠল, আরে জলদি কর। এতক্ষণই মনে হলো লোকটার মাতৃভাষা বাংলা নয়। তার বাংলা কথাবার্তা বলার ধরন কেমন যেন একটু হিন্দির টান ছিল। কিন্তু এবার ডান কানের নিচে ব্যথা পেয়ে যন্ত্রণায় কোকিয়ে উঠেছিলুম। তারপরই আবার একটি অদ্ভুত ঘটনা ঘটে গেল। আচমকা সপাং করে একটা প্রচণ্ড শব্দ হলো। তারপর দেখলুম দুর্বৃত্তটার হাতের অস্ত্র ছিটকে পড়ল এবং সে আর্তনাদ করে পড়ে গেল। তারপর আবার সপাং করে প্রচণ্ড শব্দ হলো। গুন্ডাটা লাল ধুলোয় গড়াতে শুরু করলো। এ কি বিস্ময়কর ঘটনা! কোনো অশরীরী অদৃশ্য চাবুক মেরে চলেছে তাকে। সে একবার কাত হচ্ছে, একবার উপর হচ্ছে, হাঁটু মুড়ে ওঠার চেষ্টা করছে। তারপরে সেই প্রচণ্ড শব্দ আর মুহুর্মুহু আর্তনাদ শুনতে পাচ্ছি। জ্যোৎস্নায় স্পষ্ট দেখছি লোকটার গায়ের টি শার্টটা ফালা ফালা হয়ে কালো কালো ক্ষত রেখা ফুটে উঠেছে। আমি হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছি। লাল ধুলো ভরা রাস্তায় লোকটা ক্রমাগত গড়াচ্ছে এবং তার গলা দিয়ে গোঁ গোঁ শব্দ বেরুচ্ছে। অশরীরীর চাবুকের শব্দ ক্রমশ প্রচণ্ডতর হয়ে উঠছে। লাল ধুলোয় ঝড় বয়ে যাচ্ছে এবার।
তার আড়ালে চাবুকের ক্রমাগত শব্দ আর গোঙানি শুনতে শুনতে একসময় আমার চেতনা ফিরে এলো। তখনই দৌড়ে নেমে এসে কালো পাথরটার পাশে গিয়ে দাঁড়ালুম। তারপর ধ্বংসস্তূপের ভেতর দিয়ে খোলা জায়গায় ছুটে চললুম। কেল্লাবাড়ির ভাঙা ফটকের কাছে গিয়ে প্যান্ট শার্ট থেকে ধুলো ঝেড়ে হোটেলে ফিরে চললুম। না, কাউকে এসব অবিশ্বাস্য ঘটনার কথা বলা উচিত হবে না। রাতে ডিনার খাইনি। ম্যানেজার খবর নিতে এসেছিলেন আমার রুমে। বলেছিলুম ঘুরে ঘুরে খুব ক্লান্ত লাগছে, খিদে নেই। সারা রাত যতবার ঘুম এসেছে চমকে উঠেছি। আবার বুঝি কোনো অদ্ভুত ঘটনা ঘটবে। ভোর 6টায় আসলাম খাঁ বেড দিয়ে আনলো। তারপর গম্ভীর মুখে বলল, খবর আছে স্যার। সুখবর তাই বলা উচিত মনে হলো। বললুম, কী সুখবর আসলাম? সে বলল, আজমগড়ে একজন সাংঘাতিক গুন্ডা ছিল, তার নাম কাল্লু। সে আমাদের হোটেলে এসেও ম্যানেজার সাহেবের কাছ থেকে টাকা দাবি করত। কাল সন্ধ্যার আগে নাকি সে আপনার সাথে কথা বলেছিল। ওয়েটার রমেশ দেখেছে, কিন্তু আপনাকে সাবধান করার সুযোগ পায়নি। কিন্তু সুখবরটা কি? কালো গুন্ডাকে কে বা কারা রাত্রে মেরে কেল্লার বাড়ির ভেতরে লাশ ফেলে এসেছে। পাগলা ফকির খুব ভোরে সেই লাশ দেখে থানায় খবর দিয়েছিল। আশ্চর্য ঘটনা স্যার, তার পিস্তল আর টর্চ সেখানেই পড়েছিল। আচ্ছা আসলাম, কাল্লু কি বাঙালি ছিল? না স্যার, তবে সে উর্দু, হিন্দি, ইংরেজি, বাংলা সব ভাষাতেই কথা বলতে পারত। কলকাতাতে নাকি ছোটবেলা কেটেছে, স্কুলেও পড়েছিল, তাই বাংলা পড়তে পারত। আজমগড়ে বাঙালি আছে, তারা তো কাল্লুকে বাঙালি বলেই মনে করত। কাল্লু কখন কোন রূপ ধরত চেনা কঠিন হতো। কাল্লুর লাশ কি পুলিশ নিয়ে গেছে? শুনলুম একটু আগে মর্গে নিয়ে গেছে। কাল্লুর সারা শরীর নাকি রক্তে লাল। ব্রেকফাস্টের পর 9:30 আমি একবার সাহস করে কেল্লা বাড়িতে গেলুম। আমার মনে হচ্ছিল কাল বিকেলে যে অশরীরীর জুতোর ছাপ আমার সামনে রাঙা ধুলোয় ফুটে উঠতে দেখেছি, সেই ছদ্মবেশী অশোক রায় নামধারী দুর্বৃত্ত কাল্লুর হাত থেকেই আমাকে বাঁচিয়েছে। মনে মনে তার উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানালুম। এবার নির্ভয়ে সেই কালো পাথরের পাশ দিয়ে সংকীর্ণ লাল ধুলো ভরা রাস্তায় পৌঁছলুম। চড়াই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আর সেই জুতোর ছাপ সামনে ফুটে উঠল না। কিছুটা যাওয়ার পর রাস্তাটা ঢালু হয়ে নেমে গেছে। নিচে নেমেই ঘন গাছপালার ভেতর সার কয়েকটা কবর দেখলুম। তারপর লাল পাথরের একটা কবর দেখে এগিয়ে গেলুম। সেই কবরের শিওরে একটা রক্তকরবী গাছ, কবরে লাল ফুল ঝরে পড়েছে। আমি বহুকাল আরবি লিপির ফলক দেখে দেখে লিপি বিষয়ে সামান্য জ্ঞান অর্জন করেছিলুম। আরবিতে 3টে হরফ চেনা মাত্র বুঝতে পারলুম এইটা সেই সিপাহী বিদ্রোহীদের নেত্রী শাহজাদি রেশমা বেগমের কবর, যার ডাকে হাজার হাজার হিন্দু মুসলমান ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। হঠাৎ আমার মাথায় কথাটা এসে গেল, তাহলে কি রেশমা বেগমের অতৃপ্ত আত্মাই আমাকে কাল বিকেলে পথ দেখিয়ে তার কবরের কাছে আনতে চেষ্টা করেছিল? সেই রেশমা বেগমের আত্মাই কি দুর্বৃত্ত কাল্লুকে চাবুক মেরে রক্তাক্ত করেছিল? শ্রদ্ধায় আমার মাথা নুয়ে পড়ল। পাশের একটা লাল ফুলের গুচ্ছ ডাল থেকে ভেঙে বিদ্রোহিণীর কবরে রেখে মাথা ঠেকালুম। সেই মুহূর্তে স্নিগ্ধ একটা হাওয়া ভেসে এলো। সেই হাওয়ায় যেন পুরনো ইতিহাসের সুঘ্রাণ টের পেলুম। মনে মনে বললুম, প্রথম স্বাধীনতা যুদ্ধের নায়িকা বীরাঙ্গনা তুমি, তোমার জীবন কাহিনী আমাকে লিখতেই হবে। এই সময় পাগলা ফকির এসে গেল। অট্টহাসি হেসে সে বলল, बाबूजी, आपका ऊपर रेशमा बेटी बहुत खुश है, तो आप
आप तुरंत यहाँ से चले जाइए। रेशमा बेटी को अकेला रहने दीजिए। बेटी जिंदगी में बहुत दुख पाई, बहुत दुख से मर गई बिटिया। তখনই নিঝুম কবরখানা থেকে চলে এলুম। ইতিহাসে এইসব আশ্চর্য ঘটনা লেখা যাবে না, যেগুলো আমার ব্যক্তিগত জীবনেই থেকে যাক। হ্যাঁ, সেই অদ্ভুত ঘটনা এতদিন কাউকেও বলিনি। এখন আমি বৃদ্ধ, মৃত্যুর আগেই ঘটনাগুলি লিখে যাওয়া উচিত বলেই মনে করে লিখে ফেললুম। এর সত্য মিথ্যে নিয়ে প্রশ্ন করলে আমি নিরুত্তর থাকব। আজমগড়ের অশরীরী গল্পটি আমার আজ এখানেই শেষ হলো। তোমাদের যদি গল্পটি ভালো লাগে বন্ধুরা, তাহলে একটি অমূল্য ভালোবাসা রেখে যেও আমার এই নিবেদনটির পাশে। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও এক রাশ ভালোবাসা জানাই।